আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 41 এবং প্রেসির 68 দেখব এবং তার সাথে সাথে বাংলার একটা সারাংশ এবং একটা বঙ্গানুবাদ দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলোও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে কয়েকবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে এখানে। এখানে বলছে নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তার মানে নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, বিষয়টা কিন্তু পাস্টেই আসছে। ঠিক আছে, এবারে আমরা চুজ করবো কিরমভাবে, কার নাম ছড়িয়ে পড়েছিল। তাহলে সাবজেক্ট হিসেবে রবীন্দ্রনাথের নাম, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, কি ছড়িয়ে পড়েছিল? রবীন্দ্রনাথের নাম ছড়িয়ে পড়েছিল, তাহলে রবীন্দ্রনাথের নাম এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এইটাকেই কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে লিখবো কি, রবীন্দ্রনাথ নেম। ঠিক আছে, এবার ছড়িয়ে পড়েছিল এই যে বিষয়টা একদম আমরা প্যাসিভে না করে কিন্তু অ্যাক্টিভেই বিষয়টাকে করব। ঠিক আছে, এবং পাস্ট ইনডিফিনাইটে করব, অর্থাৎ স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল এবং তার সেকেন্ড ফর্মটাও ঠিক একই রকমই হয়, অর্থাৎ স্প্রেডই হয়। ঠিক আছে, এইভাবে বিষয়টাকে আমরা শুরু করব। দেখুন কিভাবে কি করা হচ্ছে, ভালো করে বুঝবেন। কি করা হলো দেখুন, এখানে করা হলো রবীন্দ্রনাথ নেম সাবজেক্ট হিসেবে লেখা হলো। তাহলে রবীন্দ্রনাথ নেম মানে রবীন্দ্রনাথের নাম, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, সেকেন্ড ফর্ম করা হচ্ছে। ঠিক আছে, যদি এখানে ফার্স্ট ফর্ম করা হতো তাহলে কিন্তু এখানে স্প্রেডস হতো। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ নাম রবীন্দ্রনাথ নেম মানে রবীন্দ্রনাথের নাম, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। কোথায় ছড়িয়ে পড়েছিল? অল ওভার দি ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, কখন ছড়িয়ে পড়েছিল? নোবেল পুরস্কার লাভের পর, তাহলে সেইটাকে আমরা লিখলাম আফটার উইনিং দি নোবেল প্রাইজ। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে কিসে করলাম? পাস্ট ইনডিফিনাইটে করলাম। আপনি যদি এরকম চান যে আফটার উইনিং দি নোবেল প্রাইজ এটাকে আপনি ফার্স্টে দেবেন, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কিভাবে কি করা হলো, যে আমরা পাস্ট ইনডিফিনাইটে কিন্তু পুরো বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। এই উদ্গ্রীব ব্যাপারটা কি? উদ্গ্রীব হইয়া উঠিল বলতে কিন্তু এখানে সেন্স যদি আপনি পুরো প্যাসেজটা পড়েন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে উদ্গ্রীব হইয়া উঠেছিল, এরকমই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে উদ্গ্রীব হয়ে উঠেছিল এই যে ব্যাপারটা আপনি কিভাবে লিখতে পারেন? ইগার টু, এরকমভাবে করা যায়, তাই না? ইগার মানে উদ্গ্রীব হয়ে ওঠা। ঠিক আছে, সেইভাবে আমরা করব বিষয়টাকে। এবার কারা উদ্গ্রীব হয়ে উঠেছিল সেটা দেখুন, সাবজেক্টটাকে ভালো করে চুজ করুন। কারা উদ্গ্রীব হয়ে উঠেছিল? সর্বদেশের লোক, এই বিষয়টাকে আপনাকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। মানে পিপল ফ্রম অল ওভার দি কান্ট্রিজ, এই পুরোটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করছি, ভালো করে ফলো করুন। কি করা হলো? পিপল ফ্রম অল ওভার দি কান্ট্রিজ মানে সর্বদেশের লোক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপরে দেখুন যেহেতু আমরা পাস্ট ইনডিফিনাইট বিষয়টাকে করছি, হয়ে উঠেছিল, তাহলে বিকেম ইগার মানে উদ্গ্রীব হয়েছিলেন। ঠিক আছে, উদ্গ্রীব হয়ে উঠেছিল, তাহলে কিভাবে লিখলাম? বিকেম ইগার মানে উদ্গ্রীব হয়েছিলেন। কি করতে উদ্গ্রীব হয়েছিলেন সেটাকে আমরা পার্টিসিপল ইনফিনিটিভ করে লিখছি। কিভাবে? টু রিড হিজ রাইটিং, এই টু রিড মানে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসালাম, তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ করলাম। ঠিক আছে, তাহলে টু রিড হিজ রাইটিংস মানে তার রচনা পড়িবার জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো? পিপল ফ্রম অল ওভার দি কান্ট্রিজ মানে সর্বদেশের লোক। ঠিক আছে, সাবজেক্ট চুজ হলো, বিকেম ভার্বের সেকেন্ড ফর্ম, বিকেম ইগার মানে উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। কি করতে? টু রিড হিজ রাইটিংস তার রচনা পড়ার জন্য। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা সেকেন্ড লাইনটা কমপ্লিট করলাম। আচ্ছা, তারপর দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। তাহলে হইতে লাগিল মানে হওয়া শুরু হয়েছিল, ঠিক না? তাহলে অনুদিত ব্যাপারটা কি? অনুদিত মানে হচ্ছে ট্রান্সলেট ব্যাপার। ঠিক আছে, তাহলে তার নানা ভাষায় তার গ্রন্থ কিন্তু ট্রান্সলেট হতে লেগেছিল। তাহলে এই যে বিষয়টা আছে, তাহলে আপনাকে সাবজেক্টটাকে ফার্স্ট চুজ করতে হবে। কীভাবে সাবজেক্ট ধরবেন? যে কি অনুদিত হতে লেগেছিল? তার গ্রন্থ, তাহলে তার গ্রন্থ আপনি হিজ বুকস হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, এবং বিষয়টাকে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখবো। দেখুন কিভাবে কি করা হচ্ছে।
দেখুন ভালো করে বুঝবেন, হিজ বুকস সাবজেক্ট হিসেবে লিখলাম, তাহলে হিজ বুকস মানে তার গ্রন্থগুলি, ঠিক আছে, কি হতে শুরু করেছিল, অনুদিত হতে, তাহলে শুরু করেছিল এই বিষয়টাকে আমরা লিখলাম সেকেন্ড ফর্ম হিসেবে স্টার্টেড, ঠিক আছে, আপনি বিজ্ঞানও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে হিজ বুক স্টার্টেড মানে তার বই শুরু হয়েছিল কি করতে, টু বি ট্রান্সলেটেড, অনুদিত হতে, টু বি ট্রান্সলেটেড, প্যাসিভ করতে হবে, টু ট্রান্সলেট কিন্তু নয়, টু বি ট্রান্সলেটেড, ঠিক আছে, প্যাসিভ করে কিন্তু আপনাকে বিষয়টাকে লিখতে হবে। তাহলে কি হলো, হিজ বুকস স্টার্টেড, তার বই শুরু হয়েছিল, তার গ্রন্থগুলি শুরু হয়েছিল কি করতে, টু বি ট্রান্সলেটেড মানে অনুদিত হতে, কিসে, ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস মানে অনেক ভাষায়, ঠিক আছে, বোঝা গেল তাহলে বিষয়টা। তাহলে কিসে লিখলাম আমরা বিষয়টাকে, পুরোপুরি কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখলাম, এবং এই ট্রান্সলেট ব্যাপারটাকে কিন্তু আমরা প্যাসিভ করে লিখলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। তাহলে এই যে বিষয়টা বলছে হইলেও, তাহলে হইলেও যে ব্যাপারটা আসে তার জন্য আমরা কি করব, অলদো দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে শুরু করব, ঠিক আছে। এবং দেখুন এই যে বলছে দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও, তার মানে এই যে সেন্টেন্সটা বলছে, এর যদি আমরা সেন্সটাকে একই রেখে যদি সেন্টেন্সটাকে একটু ঘোরাই তাহলে কেমন হবে, যে যদিও রবীন্দ্রনাথের হৃদয়ে দেশের প্রতি, তার দেশের প্রতি প্রচুর ভালোবাসা ছিল, ঠিক আছে, তবুও তিনি বিদেশকে ঘৃণা করেননি, এরকমভাবে কিন্তু আমরা সাজিয়ে লিখবো। তার মানে কি বললাম, যে দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও এই বিষয়টাকে আমরা কেমন করে লিখবো, যে যদিও রবীন্দ্রনাথের দেশের প্রতি প্রচুর ভালোবাসা ছিল, এই সেন্টেন্সটা কিন্তু এরকমভাবে আমরা লিখব, ঠিক আছে। দেখুন কিভাবে কি করা হচ্ছে, কি হলো, হইলেও ব্যাপারটা বলেছে তাই আমরা লিখলাম অলদো, ঠিক আছে, মানে যদিও, যদিও রবীন্দ্রনাথ হ্যাড মানে রবীন্দ্রনাথের ছিল কি ছিল, রবীন্দ্রনাথ হ্যাড অ্যান ইমেন্স লাভ ফর হিজ কান্ট্রি, ঠিক আছে। তাহলে কি হলো, অলদো যদিও রবীন্দ্রনাথ হ্যাড অ্যান ইমেন্স লাভ ফর হিজ কান্ট্রি, মানে যদিও রবীন্দ্রনাথের তার দেশের প্রতি ইমেন্স লাভ ছিল, প্রচুর ভালোবাসা ছিল, তারপরে কমা দিলাম, মানে তবুও হি নেভার হেটেড অ্যাব্রড, তবুও কিন্তু সে বিদেশকে কিন্তু ঘৃণা করতো না, ঠিক আছে, বিষয়টা কিন্তু পাস্টেই কিন্তু আমরা এরকমভাবেই করলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। তাহলে কে ভ্রমণ করেছিল, রবীন্দ্রনাথ, তাহলে সাবজেক্ট আমরা রবীন্দ্রনাথ লিখবো, তারপরে ভ্রমণ করা সেকেন্ড ফর্ম ট্রাভেলড লিখবো, ঠিক আছে, কোথায় ভ্রমণ করেছিলেন, বিভিন্ন দেশে, তাহলে টু মেনি কান্ট্রিজ লিখবো, কি নিয়ে ভ্রমণ করেছিলেন, তার বাণী, তাহলে উইথ হিজ মেসেজ অফ ইউনিয়ন মানে মিলনের বাণী, কি মিলনের বাণী, এই প্রাচ্য ও প্রতীচ্যের, এই প্রাচ্য প্রতীচ্য যেরকমভাবে হিন্টস দেওয়া ছিল আমাদের সেরকমভাবে কিন্তু আমরা লিখবো। দেখুন সেন্টেন্সটাকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করা হচ্ছে। দেখুন ভালো করে বুঝবেন, তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেলড, টিআরএ ভিইএলইডি, অনেকে ডাবল এল লিখছেন, নয়, টিআরএ ভিইএলইডি, সিঙ্গেল এল হবে, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেলড পাস্ট ইনডিফিনিটে লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ, রবীন্দ্রনাথ বিভিন্ন দেশে, বহু দেশে ভ্রমণ করেছিলেন, কিসের সাথে, সেটা বলছে তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী নিয়ে, তাহলে নিয়ে তাই উইথ লিখলাম, কিসের সাথে, উইথ হিজ মেসেজ অফ ইউনিয়ন, মিলনের বাণী নিয়ে, কিসের মিলনের বাণী, প্রাচ্য ও প্রতীচ্যের, তার মানে অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেলড টু মেনি কান্ট্রিজ উইথ হিজ মেসেজ অফ ইউনিয়ন অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে করলাম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো যেখানেই তিনি গিয়াছেন মানে যেখানেই তিনি গিয়েছিলেন, মানে হোয়ার এভার ই ওয়েন্ট, হোয়ার এভার হি ওয়েন্ট, যেখানেই তিনি গিয়েছিলেন, বিষয়টাকে এরকমভাবে লিখবো, হোয়ার এভার হি ওয়েন্ট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিটে, সেখানেই লোকে তাকে সাদর অভ্যর্থনা করিয়াছিলেন, তাহলে সাদর অভ্যর্থনা মানে ওয়ার্মলি ওয়েলকামড, ঠিক আছে, এরকমভাবে লিখবো আমরা বিষয়টাকে। এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছিলেন, মানে তার যে বাণী মানে ওয়ার্ডসগুলো কিন্তু ইগারলি তারা লিসেন করেছিল, এরকমভাবে কিন্তু বিষয়টাকে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে। লক্ষ্য করুন সেন্টেন্সটাকে আমরা কিভাবে করছি, ভালো করে লক্ষ্য করবেন। কি বলা হলো, যেখানেই তিনি গিয়াছিলেন, তাহলে হোয়ার এভার হি ওয়েন্ট মানে যেখানেই তিনি গিয়েছিলেন, পাস্ট ইনডিফিনিটে করা হলো, তা সেখানে কি, সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছিল, তাহলে কে করিয়াছিল,
লোকে করেছিল, তাহলে সাবজেক্ট হিসেবে লিখলাম লোক অর্থাৎ পিপল। ঠিক আছে, কি করেছিল? ওয়েলকাম, তাহলে সেকেন্ড ফর্ম লিখলাম ওয়েলকামড হিম, তাকে ওয়েলকাম করেছিল। ওয়ার্মলি মানে কি সাদরভাবে। ঠিক আছে, বোঝা গেল? উষ্ণভাবে সাদরভাবে অভ্যর্থনা করেছিল। তাহলে কি লেখা হলো? পিপল ওয়েলকামড হিম ওয়ার্মলি, মানে লোকজন তাকে কিন্তু সাদরভাবে অভ্যর্থনা করেছিল। ঠিক আছে, তারপরে এবং লেখা আছে অ্যান্ড লিখলাম সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছিল। তাহলে লিসেন্ট মানে শুনেছিল, কারা শুনেছিল? এই পিপল, যেহেতু একবার লেখা হয়েছে তাই আর লেখা হলো না। তাহলে কি অ্যান্ড পিপল লিসেন্ট টু হিজ ওয়ার্ডস, মানুষজন তার বাণী শুনেছিল। ইগারলি মানে কি সাগ্রহে। ঠিক আছে, আগ্রহের সঙ্গে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করে ফেললাম। আমাদের যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল এই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত এই ট্রান্সলেশন প্যাসেজে প্রবলেম থেকে থাকে তাহলে এই ক্লাসটিকে প্রথম থেকে ভালো করে দেখুন, বুঝে বুঝে দেখুন, পাটে পাটে দেখুন, তাহলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, সেটা একটা প্রেসি ছিল। ভালো করে দেখবেন কি আছে এখানে, বিষয়টাকে ভালো করে পড়ুন, পড়ে বোঝার চেষ্টা করুন যে কি বলা হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি এখানে কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলা হচ্ছে? দেখুন কি বলা হচ্ছে, একবার চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার কি বলছে। দেখুন, দি নোবেলেস্ট ডিডস দ্যাট হ্যাভ বিন ডান, মানে নোবেলেস্ট যে ডিড, মহান যে সমস্ত বা উত্তম যে সমস্ত কাজকর্ম, সেগুলো কি বলছে? দ্যাট হ্যাভ বিন ডান, যেগুলো কিনা করা হয়েছে অন আর্থ মানে পৃথিবীতে, হ্যাভ নট বিন ডান ফর গোল্ড, সেগুলো কিন্তু গোল্ডের জন্য, সোনার জন্য বা অর্থের জন্য কিন্তু করা হয়নি। তার মানে কি বললো? বললো যে পৃথিবীতে যে উত্তম কাজগুলো করা হয়েছে সেগুলো কোনোটাই কিন্তু সোনার জন্য বা অর্থের জন্য কিন্তু করা হয়নি। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে দেখুন, ইট ওয়াজ নট ফর দি সেক অফ গোল্ড দ্যাট ক্রাইস্ট কেম ডাউন অ্যান্ড ডায়েড, মানে যীশু খ্রিস্টের আবির্ভাব বা তার মৃত্যু বা মারা যাওয়া এইটাও কিন্তু কোনো অর্থের জন্য বা সোনার জন্য কিন্তু নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে। তারপরে লাইনটা বলছে দি স্পার্টানস লুকড ফর নো রিওয়ার্ড, মানে স্পার্টানসরাও কিন্তু লুকড ফর নো রিওয়ার্ড ইন মানি, মানে অর্থের কোনো পুরস্কার তারা কিন্তু সেটাও কিন্তু দেখেনি বা খোঁজেনি কখনো। ওয়েন দে ডায়েড, যখন তারা মারা যায়। কোথায়? অ্যাট থার্মোপলি, মানে থার্মোপলিতে যখন তারা মারা যায় স্পার্টানসরা, তখন কিন্তু তারা ওই অর্থের কোনো লোভ বা রিওয়ার্ড কিন্তু তারা কিন্তু সেটা খোঁজেনি। ঠিক আছে, বা চায়নি। অ্যান্ড সক্রেটিস আস্কড ফর নো পে, মানে সক্রেটিস যিনি, তিনিও কিন্তু কখনোই তার পারিশ্রমিক চায়নি ফ্রম হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীর থেকে। ঠিক আছে, বাট লিভড ফর পুওর, কিন্তু সবসময় কি করতেন? লিভড ফর পুওর, মানে তিনি গরিবদের জন্য বাঁচতেন। অল হিজ ডেজ, তার সারা জীবন ধরে। অনলি কেয়ারিং টু মেক মেন সাউন্ড, তাদেরকে কী করে কেয়ার করে তারা যাতে ভালো থাকতে পারে সেই বিষয়ে তিনি কেয়ার করেই কিন্তু থাকতেন। মানে পুরো বিষয়টা কি বলতে চাইলো যে স্পার্টানরা যখন থার্মোপিলিতে মারা গিয়েছিলেন তখন তারা অর্থের কোনো পুরস্কার চায়নি এবং সক্রেটিস তার দেশবাসীর কাছ থেকে কোনো পারিশ্রমিক চায়নি, কিন্তু তিনি সারা জীবন দরিদ্র মানুষদের জন্য বা দরিদ্র মানুষদের সেবা করে বেঁচেছিলেন কেবল তাদের ভালো রাখার জন্য। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, অ্যান্ড দেয়ার আর হিরোজ ইন আওয়ার ডেজ, মানে ইন আওয়ার ডেজ বলতে আমাদের যুগের কথা বলা হচ্ছে। আমাদের যুগেও কিন্তু যে সমস্ত হিরোরা আছে যারা কি বলছে, তারাও কিন্তু হু ডু নোবেল ডিডস, তারাও কিন্তু এই নোবেল ডিডসগুলো করে, মহান মহান কাজগুলো করে, বাট নট ফর গোল্ড, তারা কিন্তু গোল্ডের জন্য বা অর্থের জন্য, সোনার জন্য কিন্তু করে না। মানে এবং আমাদের যুগেও এমন অনেক নায়কেরা আছে যারা মহৎ কাজ করেন, তবে অর্থের জন্য নয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন, দেয়ার ইজ আ বেটার থিং অন আর্থ দ্যান গোল্ড, মানে গোল্ডের থেকেও কিন্তু বেটার থিং এই আর্থে আছে। আ বেটার থিং দ্যান লাইফ ইটসেলফ, মানে লাইফের থেকেও বেটার জিনিস আছে। সেটা কি? দ্যাট ইজ, সেটা হলো কি, সেটা বলতে চাইছে টু হ্যাভ ডান সামথিং, এমন কিছু করে যাওয়া, বিফোর ইউ ডাই, মানে তুমি যখন মারা যাবে তার আগে এমন কিছু করে যাও, ফর হুইচ, যার জন্য, গুড মেন, ভালো মানুষেরা, মে অনার ইউ, তোমাকে সম্মান করতে পারে, অ্যান্ড গড স্মাইল আপন ইউর ওয়ার্ক, এবং গডও তোমার কাজ দেখে খুশি হয় বা হাসে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তাহলে মানে এই লাস্ট লাইনটার মানেটা পুরো কি বলতে চাইলো, যে পৃথিবীতে সোনার চেয়েও বা অর্থের চেয়েও ভালো জিনিস আছে যা জীবনের থেকেও ভালো। ঠিক আছে, এটি কি? এটি হলো মৃত্যুর আগে এমন কিছু
করা, যার জন্য ভালো মানুষেরা আপনাকে সম্মান করতে পারে এবং ঈশ্বর আপনার কাজের জন্য হাসি খুশি হন। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? তাহলে বিষয়টাকে যখন ভালো করে বুঝলেন তখন চেষ্টা করুন যে এর মধ্যে কী বলতে চাইছে। এর মধ্যে বলতে চাইছে একটাই বিষয় যে নোবেলেস্ট ডিডস, সেই নোবেলেস্ট ডিডস করলেই কিন্তু কী পাওয়া যাবে, নোবেলেস্ট লাইফ পাওয়া যাবে। এবং সেই নোবেলেস্ট যে ডিডস, সেই নোবেলেস্ট ডিডস যারা পারফর্ম করে তারা কিন্তু, যে সমস্ত হিরোরা সেই নোবেলেস্ট ডিডসগুলো পারফর্ম করে থাকে, তারা কিন্তু কখনো যে পুরস্কৃত হবে সেই জন্যই কিন্তু নোবেলের ডিডসগুলো পারফর্ম করে না। তারা কিসের জন্য করে, এই নোবেলের ডিডস এইগুলোর মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে, যেটা কিনা সম্মান, যেটা কিনা পরবর্তী লাইফে পাওয়া যায়। যার কিন্তু জ্বলন্ত উদাহরণ আমরা কিসের মধ্যে দেখতে পাই, সক্রেটিস বা জিসাস ক্রাইস্ট, তাদের জীবনের মধ্যে কিন্তু এই জ্বলন্ত উদাহরণগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে কি করা উচিত, সেই কারণে এই যে অনার, মানে মৃত্যুর পরে যে অনার, সেই অনারটাকে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই যে হিরোসরা তারা কিন্তু নোবেলের ডিডসগুলো কিন্তু করে থাকে। এই বিষয়টাই কিন্তু এর মধ্যে বলতে চাইছে। তাহলে বারংবার পড়ুন, পড়ার পরে দেখুন এই বিষয়টাই কিন্তু বলতে চাইছে। তারপরে যখন বুঝছেন বিষয়টাকে যে এই বিষয়টাই বলতে চাইছে, তারপরে চেষ্টা করুন যে এর একটা সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিলাম, ভালো করে ফলো করবেন। কি দেওয়া হলো, টাইটেলটা এরকমভাবে দেওয়া হলো কি, নোবেলেস্ট ডিডস ফর নোবেলেস্ট লাইফ। মানে নোবেলেস্ট যে ডিডস সেগুলো কিসের জন্য করা হয়, নোবেলেস্ট লাইফ পাওয়ার জন্য। বোঝা গেল বিষয়টাকে? তাহলে এইভাবেই কিন্তু আমরা টাইটেলটাকে দিলাম। তাহলে নোবেলেস্ট ডিডস ফর নোবেলেস্ট লাইফ। ঠিক আছে, টাইটেলটা কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া প্রয়োজন। তারপরে দেখুন আমরা আনসারটাকে কিভাবে করছি ভালো করে বুঝবেন, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে এখানে। দেখুন বলা হচ্ছে দি নোবেলেস্ট ডিডস, মানে নোবেলেস্ট যে ডিডস অর্থাৎ মহৎ যে কাজকর্ম সেইগুলো আর নট পারফর্মড বাই দি হিরোজ, মানে হিরোজদের দ্বারা কিন্তু পারফর্ম করা হয় না, কিসের জন্য, ফর বিং রিওয়ার্ডেড, পুরস্কৃত হওয়ার জন্য কিন্তু কখনোই হিরোজদের দ্বারা এই নোবেলেস্ট ডিডসগুলোকে কিন্তু পারফর্ম করা হয় না। ঠিক আছে, তারপর দেখুন নোবেলেস্ট ডিড ইটসেলফ, এখানে কিন্তু সিঙ্গুলার করে দিলাম, উপরে কিন্তু প্লুরাল লিখেছিলাম, নিচে কিন্তু সিঙ্গুলার করে দিলাম। নোবেলেস্ট ডিড ইটসেলফ মানে নোবেলেস্ট ডিড নিজেই কি, ইজ বেটার দ্যান রিওয়ার্ড, সেটা কিন্তু রিওয়ার্ডের থেকে কিন্তু নোবেলেস্ট নিজেই অনেকটা ভালো। তারপরে কামা দিয়ে লিখছি এই যে হুইচ, এই হুইচটা কিন্তু ইটসেলফ অর্থাৎ ডিডকে কিন্তু রেফার করছে। ঠিক আছে, হুইচ মেক্স আ লাইফ নোবেলেস্ট, যেটা কিন্তু এই নোবেলেস্ট ডিড কিন্তু কি করে একটা লাইফকে কিন্তু নোবেলেস্ট বানায়। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, সক্রেটিস, জিসাস ক্রাইস্ট আর সাম ব্রাইট এক্সাম্পলস অফ নোবেলেস্ট লাইফ। তাহলে এই নোবেলেস্ট লাইফের কিছু ব্রাইট এক্সাম্পল আমরা দিলাম, সেগুলো কি, সক্রেটিস এবং জিসাস ক্রাইস্ট। ঠিক আছে, বোঝা গেছে? তারপর দেখুন সো ইন অর্ডার টু রিসিভ অনার, মানে অনার পেতে গেলে ইভেন আফটার ডেথ, মানে মৃত্যুর পরে অনার পেতে গেলে কি করতে হয়, হিরোজ ডু নোবেলেস্ট ডিডস, মানে মৃত্যুর পরে অনার পেতে হিরোজটা কি করে, নোবেলেস্ট ডিডস কিন্তু করেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে যাদের এখনও পর্যন্ত প্রবলেম হচ্ছে যে প্রেসিটাকে কীভাবে লিখবেন বুঝতেই পারছেন না, তারা কিন্তু বিষয়টাকে বারংবার পড়বেন। পড়ার পরেই কিন্তু যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, তার সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু আপনি ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন। আবারও বলছি টাইটেলটা কিন্তু সুইটেবল হওয়া চাই। ঠিক আছে, নাহলে কিন্তু আপনি মার্কস কম পেয়ে যাবেন। তাহলে টাইটেলটা কিন্তু সুইটেবল দেবেন, তারপরে যে বিষয়টা আপনি বুঝেছেন সেই বিষয়টা কিন্তু নিজের ভাষায় 1/3 করে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের যে প্রেসি টাস্কটা ছিল সেটাকে কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী টাস্কটা কি ছিল দেখুন, সেটা একটা বঙ্গানুবাদ ছিল। বিষয়টাকে ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে, তারপর আমরা চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখুন চলুন তাহলে কি বলা হচ্ছে এখানে বুঝিয়ে দেওয়া যাক একবার। দেখুন ফার্স্ট লাইনটা কি বলছে এখানে বলছে সিন্স লাস্ট ফিউ ইয়ার্স, মানে গত কিছু বছর ধরে আর ট্রান্সফরমেশন মানে একটা পরিবর্তন, ইন দি নোন ফর্ম মানে কি, পরিচিত যে রীতি, সেই পরিচিত রীতিতে একটা পরিবর্তন, কিসের, অফ ডিটেকটিভ স্টোরিজ, মানে গোয়েন্দা গল্পের যে পরিচিত রীতি, সেই পরিচিত রীতির একটা পরিবর্তন কি হচ্ছে, ইজ বিইং অবজার্ভড, লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ লেখা হয়েছে এখানে, ইজ বিইং অবজার্ভড, কোথায় লক্ষ্য করা যাচ্ছে, ইন ফরেন কান্ট্রিজ, মানে বিদেশে লক্ষ্য করা যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম, ভালো করে ফলো করুন। কি বলা হলো এখানে, গত কিছু বছর ধরে বিদেশে গোয়েন্দা গল্পগুলির পরিচিত রীতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ইজ বিইং অবজার্ভড, যেরকমভাবে টেন্সে লেখা আছে সেরকম টেন্সেই কিন্তু লিখতে হবে। টেন্সের গন্ডগোল হয়ে গেলেই কিন্তু নাম্বারে প্রবলেম চলে আসবে। ঠিক আছে, দেখুন কি লেখা হয়েছে এখানে, ভালো করে ফলো করুন। ইজ বিইং অবজার্ভড, তাহলে ইজ বিইং অবজার্ভড মানে কি, লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টাকে?
আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা ফলো করুন, কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো কি দেখুন, দি ক্যাম্পেন্স অফ ব্যোমকেশ অ্যান্ড ফেলুদা, মানে ব্যোমকেশ এবং ফেলুদার যে অভিযান, ঠিক আছে, ফ্যাসিনেটেড দি বেঙ্গলি রিডার্স, মানে বাঙালি পাঠকদেরকে কিন্তু ফ্যাসিনেটেড করেছে, অর্থাৎ মুগ্ধ করেছে। হ্যাভ ফ্যাসিনেটেড বলেছে, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট লেখা আছে বিষয়টাকে, ঠিক আছে। আপনি যদি লেখেন যে মুগ্ধ করেছিল, এরকম নয়, কীভাবে লিখতে হবে, হ্যাভ ফ্যাসিনেটেড অর্থাৎ মুগ্ধ করেছে, ঠিক আছে, ফর আ লং টাইম মানে দীর্ঘদিন ধরে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখুন, বাট কিন্তু দি এনগেজমেন্টস অফ প্রাইভেট ডিটেকটিভস, মানে প্রাইভেট যে ডিটেকটিভস মানে ব্যক্তিগত যে গোয়েন্দা বা বেসরকারি যে গোয়েন্দা, ঠিক আছে, তাদের যে নিয়োগ এনগেজমেন্ট, সেটা কি বলছে, হ্যাভ হার্ডলি এনি এক্সিস্টেন্স ইন রিয়ালিটি, মানে তাদের নিয়োগের কিন্তু কোনো অস্তিত্ব বাস্তবে প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। দেখুন আমরা বিষয়টাকে কীভাবে লিখছি ভালো করে ফলো করবেন, টেন্সের গণ্ডগোল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখুন, দীর্ঘদিন ধরে ব্যোমকেশ এবং ফেলুদার অভিযানগুলি বাঙালি পাঠকদের মুগ্ধ করেছে, ঠিক আছে, মুগ্ধ করেছিল বলিনি কিন্তু, লিখলাম কি মুগ্ধ করেছে, ঠিক আছে। তবে ব্যক্তিগত গোয়েন্দাদের নিয়োগের কোনো অস্তিত্ব বাস্তবে প্রায় নেই, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখি, দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো অ্যাট দি লিস্ট মানে অন্তত, ঠিক আছে, বা তবে এরকম বলা যায়। অ্যাট দি লিস্ট বা অন্তত পক্ষে বা অন্তত কি বলা হচ্ছে, দে আর নট এম্পাওয়ার্ড, মানে এখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ করা হলো। তাহলে বাংলাটা যখন লিখবেন তাতে কিন্তু সেই প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভটা কিন্তু যেন ধরা পড়ে, যেন এরকম না ধরা পড়ে যে আপনি পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ লিখছেন, এরকম কিন্তু ধরা পড়লে হবে না। কি ধরা পড়তে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ সেন্সটাই যেন ধরা পড়ে, ঠিক আছে। তাহলে দে আর নট এম্পাওয়ার্ড মানে কি, তাদেরকে দেওয়া হয় না, ক্ষমতা দেওয়া হয় না। অনেকে এরকম লিখছেন যে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি, না, তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না। তাহলে দে আর নট এম্পাওয়ার্ড টু ইনভেস্টিগেট এনি মার্ডার, মানে কোনো হত্যাকে ইনভেস্টিগেট করা, মানে কোনো হত্যার তদন্তভার, বা অর আদার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানে অন্য দুষ্কৃতি যে কর্মকাণ্ড তার তদন্তভার কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন কিভাবে বিষয়টাকে করা হলো, এখানে করা হলো কি, অন্তত তাদেরকে কোনো হত্যা বা দুষ্কৃতি কর্মকাণ্ডের তদন্তভার দেওয়া হয় না, ঠিক আছে। এম্পাওয়ার্ড মানে এই বিষয়টাই বোঝায়, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো, ভালো করে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে, দে ইভেন ক্যান নট ইউজ গানস, মানে তারা কিন্তু এমনকি গানস বন্দুক ইউজ করতে পারে না, পিস্তলস ইউজ করতে পারে না, অ্যাট দেয়ার উইল তাদের ইচ্ছা মতো, ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা। দেখুন আমরা কিভাবে লিখছি বিষয়টাকে ভালো করে ফলো করুন, কি বলা হচ্ছে এখানে, এমনকি তারা নিজের ইচ্ছা মতো বন্দুক এবং পিস্তল ব্যবহার করতে পারে না, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। এখানে বলা হলো হেন্স, হেন্স মানে তাই, ঠিক আছে, হেন্স আই ক্রিয়েটেড লেখা আছে, তাহলে আমি তৈরি করেছিলাম। অনেকে এমন লিখছে যে আমি তৈরি করেছি, তাহলে আমি তৈরি করেছি মানে তো আই হ্যাভ ক্রিয়েটেড, তাই না, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়, তাই তো। তাহলে আই ক্রিয়েটেড মানে আমি তৈরি করেছিলাম হবে। তাহলে টেন্সের যখন যেরকম টেন্সে লেখা আছে সেই রকমভাবেই কিন্তু আপনি ট্রান্সলেশন করে কিন্তু লিখবেন। তাহলে এখানে যদি লেখা থাকতো আই হ্যাভ ক্রিয়েটেড, তাহলে আপনি লিখতে পারতেন যে আমি তৈরি করেছি, কিন্তু এখানে যেহেতু লেখা আছে যে আই ক্রিয়েটেড, তাহলে আপনাকে লিখতে হবে যে আমি তৈরি করেছিলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে হিন্স আই ক্রিয়েটেড মানে আমি তৈরি করেছিলাম, কি তৈরি করেছিলাম, আর ডিটেকটিভ ক্যারেক্টার মানে একটা গোয়েন্দা চরিত্র, তার নাম কি, নেমড সবর দাশগুপ্ত, মানে তার নাম হচ্ছে সবর দাশগুপ্ত, ফর মিস্ট্রি স্টোরিজ, মানে মিস্ট্রি স্টোরিজ মানে হচ্ছে কি রহস্য গল্পের জন্য, ফর লেখা আছে তাই বললাম রহস্য গল্পের জন্য, বোঝা গেল বিষয়টা। দেখুন কিভাবে কি লিখলাম আমরা, ভালো করে ফলো করুন কি বলা হলো, তাই মানে হিন্স আমি রহস্য গল্পের জন্য সবর দাশগুপ্ত নামে একটি গোয়েন্দা চরিত্র তৈরি করেছিলাম, ঠিক আছে, করেছি কিন্তু বললাম না, করেছিলাম, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। এখানে বলা হলো সাবর ইজ আ ডিটেকটিভ অফ লালবাজার, এখানে কিন্তু আবার প্রেজেন্টে চলে আসছে, ঠিক আছে, মানে কিন্তু চেঞ্জটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, বোঝা গেল বিষয়টা। তাহলে সবর ইজ আ ডিটেকটিভ অফ লালবাজার মানে একদম সিম্পল প্রেজেন্টে বলেছি বিষয়টাকে, তাহলে আপনাকে সেরকমভাবেই কিন্তু সিম্পল প্রেজেন্টে কিন্তু বিষয়টাকে রাখতে হবে। তাহলে সবর ইজ আ ডিটেকটিভ অফ লালবাজার মানে কি, সবর হলো লালবাজারের গোয়েন্দা, ঠিক আছে, এইভাবে আমরা করব। দেখুন কি করা হলো, বিষয়টাকে ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে, সবর লালবাজারের গোয়েন্দা,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলা হলো হি ইজ নট টল অর মাস্কুলার, মানে তিনি লম্বাও নন আবার কি পেশিবহুলও নন, মাস্কুলার কিন্তু নন, ঠিক আছে। বাট ইমেন্সলি পাওয়ার প্যাকড, ইমেন্সলি মানে হচ্ছে একদম গভীরভাবে বা খুব প্রচুর পরিমাণে বা অত্যন্ত শক্তি সম্পন্ন, ঠিক আছে। ইমেন্সলি পাওয়ার প্যাকড অর্থাৎ অত্যন্ত শক্তি সম্পন্ন, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড ডিভয়েড অফ এনি ফিয়ার, মানে ডিভয়েড মানে বর্জিত, কিসের থেকে বর্জিত, অফ এনি ফিয়ার মানে ভয় থেকে কিন্তু তিনি বর্জিত। বিষয়টাকে কিন্তু কিসে লেখা হচ্ছে, প্রেজেন্টে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। দেখুন বিষয়টাকে আমরা কেমনভাবে লিখলাম, ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে এখানে। বলছে কি তিনি লম্বা বা পেশিবহুল নন, ঠিক আছে, কিন্তু তাহলে হি ইজ নট টল অর মাস্কুলার, তাহলে সেরকমভাবে লিখলাম তিনি লম্বা বা পেশিবহুল নন, ঠিক আছে। তারপরে দেখুন বাট ইমেন্সলি পাওয়ার প্যাকড, তাহলে কি কিন্তু অত্যন্ত শক্তিসম্পন্ন, অ্যান্ড ডিভয়েড অফ এনি ফিয়ার মানে ও ভয় বর্জিত, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো ইন্টেনশনালি, তাহলে ইন্টেনশনালি মানে হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন আই হ্যাভ কেপ্ট, তাহলে আই হ্যাভ কেপ্ট কিসে লেখা আছে, প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে, তাহলে সেন্সটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হওয়া চাই, আপনার কিন্তু পাস্ট ইনডিফিনাইট হলে চলবে না। তাহলে আই হ্যাভ কেপ্ট সাভার মানে কি আমি সবরকে ফ্রি, আমি সবরকে কি করছি, পরবর্তী ওয়ার্ডসগুলো দেখুন, ফ্রি ফ্রম অল হিউম্যান উইকনেস, মানে সবরকে ইচ্ছাকৃতভাবে আমি সবরকে সমস্ত রকম মানবিক যে দুর্বলতা সেটা থেকে মুক্ত রেখেছি, ঠিক আছে। মুক্ত রেখেছিলাম কিন্তু এখানে আপনি আর দিতে পারবেন না, মুক্ত রেখেছি হবে, ঠিক আছে। তাহলে কি ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে আই হ্যাভ কেপ্ট সাভার ফ্রি, তাহলে আমি সবরকে মুক্ত রেখেছি কিসের থেকে, ফ্রম অল হিউম্যান উইকনেস সমস্ত মানবিক যে দুর্বলতা সেটা থেকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। দেখুন কিভাবে করা হলো, দেখুন ইচ্ছাকৃতভাবে আমি সবরকে সমস্ত রকম মানবিক দুর্বলতা থেকে মুক্ত রেখেছি, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো হি ইজ নন অ্যালকোহলিক, তাহলে হি ইজ নন অ্যালকোহলিকের মানে কি তিনি মাদকাসক্ত নন, তাই তো। নন স্মোকার মানে ধূমপায়ী নন, অনেকে লিখছে যে তিনি মদ খান না, এরকম লিখবেন না। হি ইজ নন অ্যালকোহলিক তার মানে কি তিনি মাদকাসক্ত নন, সেন্সটা যদিও একই কিন্তু যেরকমভাবে লেখা আছে সেরকমভাবেই একটু লেখার চেষ্টা করুন, কারণ সেরকমভাবে যদি লেখা সম্ভব হয় তাহলে সেরকমভাবেই লেখা উচিত, ঠিক আছে। তাহলে হি ইজ নন অ্যালকোহলিক তার মানে কি তিনি মাদকাসক্ত নন, নন স্মোকার মানে ধূমপায়ী নন, ঠিক আছে। তারপরে দেখুন ডাজ নট গো থ্রু এনি রোম্যান্টিক অ্যাফেয়ার্স, মানে রোম্যান্টিক অ্যাফেয়ার্স মানে হচ্ছে আপনার প্রণয়মূলক যে সম্পর্ক সেই তার মধ্যে দিয়ে কিন্তু তিনি যান না, বোঝা যাচ্ছে। তাহলে কি ব্যাপার, প্রেজেন্টেই কিন্তু ইনডিফিনিটে লেখা হচ্ছে অর পজেসেস এনি ফ্যামিলি, বা তার কোনো পরিবার নেই, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখুন বিষয়টাকে আমরা কীভাবে লিখছি ভালো করে বুঝবেন কি বলা হলো। এখানে বলা হলো তিনি মাদকাসক্ত ও ধূমপায়ী নন, ঠিক আছে, তিনি কোনো প্রণয়মূলক সম্পর্কে যান না বা তার কোনো পরিবার নেই, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে কিন্তু আমরা প্রেজেন্টেই বিষয়টাকে লিখলাম, পাস্টে কিন্তু নিয়ে গেলাম না, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন লাস্ট লাইনটা কি আছে এখানে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। ইয়েট মানে তবুও বা তথাপি, ঠিক আছে। হি ইজ নট আ ক্রুয়েল পার্সোনালিটি মানে তিনি কিন্তু নিষ্ঠুর কোনো ব্যক্তিত্ব নন, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, তাহলে হি ইজ নট আ ক্রুয়েল মানে নিষ্ঠুর, পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব, মানে তিনি কিন্তু কোনো নিষ্ঠুর ব্যক্তিত্ব নন, ঠিক আছে। নর হি ইজ রুথলেস মানে তিনি কিন্তু নির্দয়ও নন, রুথলেস মানে নির্দয়, তাহলে হি ইজ নর হি ইজ রুথলেস টুয়ার্ডস দি ক্রিমিনালস মানে অপরাধীদের প্রতি তিনি কিন্তু নির্দয়ও নন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখুন প্রেজেন্টে সেরকমভাবে আমরা লিখবো, বিষয়টাকে ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে। তথাপি তিনি নিষ্ঠুর ব্যক্তিত্ব নন, তিনি অপরাধীদের প্রতি নির্দয়ও নন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই যে বঙ্গানুবাদ প্রসেসটা ছিল আমরা কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত এটাতে প্রবলেম থেকে থাকে তাহলে ক্লাসটাকে কিন্তু প্রথম থেকে দেখুন, অবশ্যই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে হোমওয়ার্কটা ছিল সেটা কী ছিল দেখুন। পরবর্তী হোম টাস্কটা ছিল কি, সারাংশ করতে দেওয়া, ভালো করে পড়ুন, বাংলাতে লেখা আছে সুতরাং পড়ে আর মানে বোঝানোর কোনো দরকার নেই, পড়ে বুঝতেই পারবেন যে কি বলতে চাইছে। তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। বুঝতেই পারছেন নিশ্চয়ই তাহলে কি বলতে চাইছে এখানে। তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে মানুষ যখন
যে কেবলমাত্র কাউকে ক্ষতি করলো, সেই ক্ষতি করার পরেই যে সেই মানুষটা অপছন্দের পাত্র হয়ে উঠবে এমনটা কিন্তু নয়। কোনো মানুষ তার সমস্ত গুণ আছে, মানে সে বাহ্যিকভাবে হোক বা অভ্যন্তরীণভাবে হোক, সমস্ত গুণ সম্পন্ন কোনো এক ব্যক্তি, সে সেই ব্যক্তি অর্থাৎ সমস্ত গুণ সম্পন্ন অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ গুণ সম্পন্ন কোনো ব্যক্তি, সে কিন্তু সহজেই অর্থাৎ অনায়াসেই কিন্তু অপরের ক্ষতি সাধন না করেও সে কিন্তু অপরের অপছন্দের পাত্র হয়ে উঠতে পারে। কেন? কারণ তার যে এই গুণাবলীগুলো আছে, সেই গুণাবলীগুলো কিন্তু অপরের হৃদয়ের মধ্যে কি করে, ঈর্ষা অর্থাৎ হিংসার কিন্তু জাগরণ ঘটায়। ফলে আমরা কখনোই বলতে পারবো না যে কি ক্ষতি সাধন করলেই যে সে অপছন্দের ব্যক্তি হয়ে উঠবে, এমনটা কিন্তু নয়। কি ঘটনাটা কি তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে তার মধ্যে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ যে গুণ আছে, সেই গুণগুলোই কিন্তু অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় কাউকে ক্ষতি না করার সত্ত্বেও। কারণ কি? কারণ সেই গুণগুলো কিন্তু অপরের হৃদয়ের মধ্যে একটা ঈর্ষা বা হিংসার কিন্তু জাগরণ ঘটায়। বুঝতে পারছেন এই বিষয়টাই এর মধ্যে বলতে চাইছে, তাই না? তাহলে যখন বিষয়টাকে ভালো করে বুঝেছেন, তখন চেষ্টা করুন একটা সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিচ্ছি ভালো করে বুঝবেন। টাইটেলটা কি দেওয়া হলো, টাইটেলটা এইভাবে দিলাম কি, অপছন্দের বীজ সহজাত চরিত্র ঈর্ষাতে নিহিত। অপছন্দের যে বীজ, সেইটা সহজাত যে চরিত্র, মানে সহজাত যে বৈশিষ্ট্য, মানুষের অর্জিত বৈশিষ্ট্য নয়, সহজাত যে বৈশিষ্ট্য, সেই সহজাত বৈশিষ্ট্যটা হচ্ছে হিংসা বা ঈর্ষা। তার মধ্যেই কিন্তু অপছন্দের বীজটা লুকিয়ে আছে অর্থাৎ নিহিত হয়ে আছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা টাইটেলটাকে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন বিষয়টাকে আমরা কিভাবে লিখছি, ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন যে কি বলা হচ্ছে। দেখুন কি বলা হলো, কেবলমাত্র অপরের ক্ষতি সাধন থেকেই অপছন্দের সৃষ্টি হয়নি। বোঝা গেল? অপরের ক্ষতি সাধন থেকেই কিন্তু অপছন্দের সৃষ্টি হয়নি। বাহ্যিক ও অভ্যন্তরীণ সর্বগুণ সম্পন্ন কোনো ব্যক্তি অনায়াসেই অপরের ক্ষতি সাধন না করেও অপছন্দের পাত্র হয়ে উঠতে পারে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? মানে যে ব্যক্তির মধ্যে সমস্ত গুণ আছে, সে যদি কাউকে ক্ষতি নাও করে, সে কিন্তু তার সত্ত্বেও খুব সহজেই কিন্তু অপছন্দের পাত্র হয়ে ওঠে। ঠিক আছে, এর কারণ উত্তম গুণাবলী অপরের মনে সহজেই জৈবিক বৈশিষ্ট্য ঈর্ষার জাগরণ ঘটায়। এর কারণটা কি? কারণটা হলো উত্তম যে গুণাবলী, ভালো যে গুণ বৈশিষ্ট্যগুলো, সেগুলো অপরের মনের মধ্যে কিন্তু সহজেই যে সহজাত বৈশিষ্ট্য অর্থাৎ যেটা জৈবিক বৈশিষ্ট্য ঈর্ষা অর্থাৎ হিংসা, তার জাগরণ ঘটায়। সেই কারণেই কিন্তু সে খুব সহজেই অপছন্দের ব্যক্তি হয়ে ওঠে কাউকে ক্ষতি না করেও। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? তাহলে আপনাদের যাদের এখনও পর্যন্ত এরকম সারাংশ করতে প্রবলেম হচ্ছে, তারা কি করবেন, যেরকমভাবে প্রেসিটা করতে বলা হচ্ছে যে বারংবার পড়বেন, তারপরে বারংবার পড়ার পরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু টাইটেলটাকে সুইটেবল দিতে হবে। টাইটেল যদি সুইটেবল না হয়, তাহলে কিন্তু আপনি মার্কস কম পাবেন। ঠিক আছে, তাহলে টাইটেলটা ফার্স্ট সুইটেবল দেবেন, এবং তারপরে কিন্তু যে বিষয়টা আপনি বলেছেন বুঝেছেন, সেই বিষয়টাই কিন্তু নিজের ভাষায় 1/3 করে লিখবেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের আজকের যে টাস্কগুলো ছিল, সেগুলোকে সমস্ত টাস্কগুলোকে কমপ্লিট করে ফেললাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা এতদিন ধরে যেভাবে আপনাদেরকে এত উদ্যমের সাথে যেরকমভাবে এই সমস্ত ক্লাসগুলো উপহার দিয়ে এসেছি, আগামীতেও কিন্তু দিয়ে থাকবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।